নমস্কার। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করার জন্য এসেছি সেটা একটু আনইউজুয়াল, অন্তত আমার চ্যানেলের পক্ষে। তার কারণটা হচ্ছে যে আজকের সাবজেক্ট ম্যাটার হচ্ছে মুস্তাফিজুর রহমান ভারতে অনুষ্ঠিতব্য T20 ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়নশিপস এবং বাংলাদেশের অংশগ্রহণ থেকে তাকে অপসারণ। এখন ব্যাপারটা হচ্ছে যে এটা যদি শুধুই ক্রিকেটের ব্যাপার হতো তাহলে খুব একটা মোটেই ইন্টারেস্টেড হতাম না এই ব্যাপারে একটা এপিসোড করতে, কারণ একটা টুর্নামেন্ট ইজ এ টুর্নামেন্ট, দ্যাট ডাজ নট ম্যারিট অ্যান এপিসোড অ্যাটলিস্ট হিয়ার। কিন্তু ঘটনাটা হচ্ছে যখন একটা প্লেয়ার বা তার যে কেরিয়ার অথবা তাকে নিয়ে একটা দেশের যে উথাল পাথাল এবং তার ফলে একটা আন্তর্জাতিক প্রশাসনিক কূটনীতিক এই সমস্ত ব্যাপার ট্যাপারের মধ্যে ঢেউ খেলে যাওয়া, এই জিনিসটা কিন্তু আমাকে বেশ অবাক করেছে। এবং আমার ধারণা সবাই এটাতে হয়তো একমত হবেন, যত ইকোনমির সাইজ যত ছোট হবে, যতটা কান্ট্রিটা ইভেন্টলেস হবে, ততই এই ধরনের ইস্যুগুলো সেই সমস্ত দেশে কিন্তু গুরুত্ব পাবে। প্রথমে আগে দেখে না যে এই যে মুস্তাফিজুর রহমান বলে যে প্লেয়ারটি আছে, তার কি এমন বিশেষ গুণাগুণ আছে যার ফলে সে এরকম আলোচনা একদম সামনাসামনি মানে যখন ফ্ল্যাশ পয়েন্টে চলে এলো। এক নম্বর হচ্ছে যে তার বয়স মোটামুটিভাবে 31 বছর, বাঁ হাতি জোরে বোলার, 7-8 বছর ধরে, 7-8 বছর কেন, প্রায় 10 বছরই ভারতে IPL খেলেছে বিভিন্ন দলে, সানরাইজার্স, রাজস্থান, মুম্বাই ইন্ডিয়ান্স, দিল্লি এবং শেষমেশ এই কলকাতাতে সে আসছিল 9,20,00,000 টাকা দিয়ে। শাহরুখ খানের দল KKR তাকে কিনে নিয়েছিল কলকাতার হয়ে খেলার জন্য। যতদিন সে তার এই বিভিন্ন যে ফ্র্যাঞ্চাইজি আছে তাদের জন্য খেলেছে, ততদিন পর্যন্ত ফ্র্যাঞ্চাইজিদের সাপোর্টার্স এবং বাংলাদেশে তার যে ফলোয়ার্স, তারা সবাই তার সে ফেললে খুব মানে কি বলবো আনন্দিত হয়েছে, হাততালি দিয়েছে এবং সবাই তাড়িয়ে উপভোগ করেছে ভারতের IPL। এবং এই জন্যে এই বাংলাদেশিদের পার্টিসিপেশনের জন্যে ভারত বাংলাদেশ বোথ সাইডেই কিন্তু এই IPL, বিশেষ করে KKR কিন্তু একটা তুমুল জনপ্রিয়তা ছিল, যেটা কিন্তু এইবারে ভাটা খেয়েছে এই দীপু দাসের যে ঘটনা, সেই ঘটনার কারণে। প্রথম কথা, প্লেয়ারটা সম্পর্কে বলার আগে আরেকটুখানি বলে রাখি যে এই প্লেয়ার কত বড় প্লেয়ার। 2015-16 সালে এর আন্তর্জাতিক যে ডেবু হয়, অর্থাৎ কিনা আত্মপ্রকাশ হয়, 15টা টেস্ট, 112টা ODI এবং 121টা T20 ম্যাচে সবশুদ্ধ 31টা টেস্ট উইকেট, 175টা ODI উইকেট এবং 152টা T20 উইকেট। যদি স্ট্যাটিস্টিক্সের বিচারে বলতে যান তাহলে এটা এমন কিছু আহামরি ব্যাপার নয়, অবভিয়াসলি অ্যাবাভ অ্যাভারেজ বাট নট আউটস্ট্যান্ডিং আর এক্সেলেন্ট। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে IPL-এ যখন প্রয়োজন হয় 250-300 প্লেয়ারের, তখন সবসময় যে সবাই টপ গ্রেডের হবে তার তো কোনো কথা নেই। অতএব এই ধরনের প্লেয়ারদেরও একটা কিন্তু মাঝারি মানের প্লেয়ারদেরও কিন্তু একটা ভ্যালু থাকে এবং সেটা মুস্তাফিজুরেরও ছিল। এবং কলকাতা নাইট রাইডার্সের তাকে পছন্দ করার পিছনে যে শুধুমাত্র ক্রীড়াগত ব্যাপার ছিল কিনা সেটা একমাত্র তাদের যে টিম ম্যানেজমেন্ট সেটা বলতে পারবে, কিন্তু তাদের যে ফলোয়ার্স ইন সোশ্যাল মিডিয়া সেটা যে বহুগুণে বেড়ে যেত তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু ঘটনাটা হচ্ছে যে দীপুচন্দ্র দাসের বা
বাংলাদেশে যে হিন্দু নিধন যজ্ঞ শুরু হয়েছিল তার ফলস্বরূপ কিন্তু এই মুস্তাফিজুরের যে কেকেআর দলে নেওয়াটা, এটা ভারতের কোনো প্রান্তে কিন্তু খুব একটা মানে যাকে বলে আদৃত হয়নি, এবং চাপ বাড়ছিল রাজনৈতিক এবং আরও অন্যান্য চাপ, এবং যার ফলে বোর্ড প্রেসিডেন্ট কিন্তু তাকে দেবজ্যোতি শইকীয়া, প্রেসিডেন্ট নয় সেক্রেটারি, দেবজ্যোতি শইকীয়া এক নির্দেশে কেকেআরকে বলে যে তুমি এই প্লেয়ারটিকে ছেড়ে দাও, এবং সেটা হচ্ছে 2রা জানুয়ারি 2026, মানে এই এখনও পর্যন্ত 1 মাসও হয়নি সেখানকার কথা, এবং তারপরেই কিন্তু কেকেআর তাকে ছেড়ে দেয় আইনসঙ্গত আইনের ব্যাপারগুলো সমস্ত দেখে টেকে নেবার পরে, এবং তারপরেই ঘটতে শুরু করে একের পর এক ঘটনা। যেমন তার দুদিনের মধ্যেই কিন্তু বাংলাদেশের পক্ষ থেকে বলা হয় আইসিসিকে চিঠি লিখে যে বাংলাদেশের প্লেয়ার বা বাংলাদেশের টিম বা বাংলাদেশের টিমের সঙ্গে যারা যাবেন তারা কেউই ভারতের নিরাপদ নন, অতএব তাদেরকে যেন ভারতের বাইরে অন্য কোনো মানে ভেন্যুতে, অর্থাৎ কিনা শ্রীলঙ্কার কোনো ভেন্যুতে তাদের ম্যাচগুলো ট্রান্সফার করা হয়। তো পত্রপাঠ প্রথমে সেই ব্যাপারটা রিজেক্ট করে দেওয়া হয়, এবং এই রিজেকশনের পিছনে কারণটা কি? কারণটা হচ্ছে যে এটা শুধুমাত্র একজন দাবি করেছেন সেটাকে পত্রপাঠ মানে না বলে দেওয়া নয়। ব্যাপারটা হচ্ছে যে এই যে টেলিকাস্টের জন্য, টেলিভিশনে দেখানোর জন্য এবং সেটা ইন্টারনেটে নিয়ে আসার জন্য তো লাখ লাখ কোটি কোটি ডলার তো এর জন্য ব্যয় হয়েছে। শুধু তাই নয়, এই খেলা দেখার জন্য বিভিন্ন জায়গা থেকে যে দর্শকরা হোটেল বুকিং থেকে শুরু করে সমস্ত রকমের সব লজিস্টিক্যাল যে ব্যাপারগুলো ছিল সেগুলো সব পাল্টে যাবে। আর 2 নম্বর জিনিস হচ্ছে হঠাৎ কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে যে থ্রেট পারসেপশন বেড়ে যায় ব্যাপারটা তা নয়। ব্যাপারটার মধ্যে আরও অনেক কিছু জড়িত থাকে, যেমন ভারতের সঙ্গে পাকিস্তানের যে সম্পর্ক তাতে থ্রেট পারসেপশনের ব্যাপারটা কিন্তু একটা পারপিচুয়াল ব্যাপার হয়ে গেছে, এবং ভারত যে সহজে কোনোদিন পাকিস্তানে যাবে না সেটা তো মোটামুটি শিওর, যে কারণে সেখানে কিন্তু একটা অন্য ধরনের অ্যারেঞ্জমেন্টে খেলা হয়। কিন্তু বাংলাদেশের ব্যাপারটা তো তা নয়। আর 2 নম্বর হচ্ছে যে আজকে যে সিকিউরিটি এজেন্সিগুলোকে দিয়ে চেক করে দেখা গেছে যে বাংলাদেশের প্লেয়ার বা বাংলাদেশের যে টিম বা অফিসিয়ালস তাদের জন্য কোনো ধরনের কোনো থ্রেট পারসেপশন সোটুসে সেইভাবে নেই। তা সত্ত্বেও বাংলাদেশ এটা কেন করলো? তার আগে বলে যে আরও কী কী ঘটনা ঘটেছে। বাংলাদেশ কিন্তু একই সঙ্গে যেদিন আইসিসিকে চিঠি লিখল সেই দিনই কিন্তু বাংলাদেশ আবার একটা সূচি প্রকাশ করে বলল যে ভারত কিন্তু বাংলাদেশে খেলতে যাবে 3টে ওডিআই এবং 3টে টি20, অর্থাৎ কিনা ভারতের ম্যাচও চাই এবং ভারতের না যাওয়া চাই। আজকে যে বাংলাদেশের যে টিভি রাইটস, সেই টিভি রাইটসগুলো বাংলাদেশের তখনই আসে যখন তারা দেখে যে ভারতের সঙ্গে তাদের ম্যাচ আছে কিনা। যদি জিম্বাবুয়ে বা ওয়েস্ট ইন্ডিজের মতো টিমের সঙ্গে ম্যাচগুলো দেখায় এই কারণে যে তার পিছনে ভারতের ম্যাচ আছে। ভারতের ম্যাচ না থাকলে শুধুমাত্র বাংলাদেশের ম্যাচ দেখার জন্য কটা টিভি কোম্পানি এগিয়ে আসবে সেটা তো বাংলাদেশিরা নিজেরাও জানে, যে কারণে বাংলাদেশের সঙ্গে ভারতের যে ম্যাচের ব্যাপারগুলো কিন্তু সঙ্গে সঙ্গে ঘোষণা করে দিতে হয়। কিন্তু এবারে কিন্তু ব্যাপারটা একটু অন্যরকম ঘটছে। 5 জানুয়ারিতে বাংলাদেশ বলল যে আইপিএলের সমস্ত খেলা দেখানো কিন্তু বাংলাদেশে বন্ধ, অথচ না ব্যাপারটা সিরিয়াস হচ্ছে। তারপরে জানুয়ারি 6 তারিখে বাংলাদেশ ক্রিকেট বোর্ড ফর্মালি বলল যে তারা মোটেই ভারতে যেতে নিরাপদ বোধ করছে না, অতএব তাদের যেন যেতে না হয়, তাদের সমস্ত ম্যাচ শ্রীলঙ্কায় দেওয়া হোক। আচ্ছা, শ্রীলঙ্কাতে পাকিস্তানের সব ম্যাচ, শ্রীলঙ্কাতে বাংলাদেশের সব ম্যাচ, তারপর ধরুন সত্যি কথা মিথ্যে সম্ভব অসম্ভবের ব্যাপার বলতে পারবো না, যদি এমন ঘটে যে বাংলাদেশ এবং পাকিস্তান সেমিফাইনালে উঠলো, 2টো সেমিফাইনালে আলাদা আলাদা হবে, তাহলে সেমিফাইনাল 2টো শ্রীলঙ্কাতে, এবং তারপর ধরুন এমন হলো, যদিও পসিবিলিটির দিক থেকে সেটা ক্রিকেট বোর্ড মানে জানেন, কিন্তু দেখা গেলো যে 2টো টিমই ফাইনালে উঠেছে, তাহলে ফাইনালটাও তাহলে প্রেমদাসা স্টেডিয়ামে হবে কলম্বোর, অর্থাৎ কিনা ভারত একটা আয়োজক দেশ হিসেবে থাকবে এবং ভারতে কিছুই হবে না, এবং এটাই হচ্ছে বাংলাদেশের খেলা দেখার মূল্য।
তো বাংলাদেশ ফাইনালে উঠবে বা সেমিফাইনালে উঠবে এত বড় বড় কথা তো কিছু বলা যাচ্ছে না। বাংলাদেশ সেভাবে ভেঙেও বলেনি যে কী ব্যাপার। তা সেই জন্যে বিসিসিআই কিন্তু তাদেরকে কিন্তু বারে বারে আলোচনার মধ্যে ডেকেছিল এবং বিসিসিআই এর টিমও গেল বাংলাদেশে আলোচনা করতে। বাংলাদেশ তখন তাকে বলল যে আয়ারল্যান্ডের সঙ্গে যদি গ্রুপ বির যে তাদের পজিশনটাকে যদি এদিক ওদিক করে দেওয়া হয় তাহলে কিন্তু তাদের পক্ষে অংশগ্রহণ করা সম্ভব। কিন্তু গ্রুপ বদল করে হোক আর যেভাবেই হোক না কেন ব্যাপারটা তো সেই একই। আজকে 7th of February কলকাতায় একটা ম্যাচ আছে, তারপরে 9th of February কলকাতায় আরেকটা ম্যাচ আছে, তারপরে 17 তারিখে বম্বেতে আরেকটা ম্যাচ আছে। এই যে এতগুলো ম্যাচ যে সব ঠিকঠাক হয়ে গেছে সেই অনুযায়ী তো সমস্ত আয়োজনও তো চলছে, সেই আয়োজনগুলোকে কীভাবে ভেঙে দেওয়া যায়। যাই হোক, তখন থেকেই বোঝা যাচ্ছিল যে বাংলাদেশের উদ্দেশ্য কিন্তু অ্যাকচুয়ালি ভারতে যেতে না চাওয়া নয়, ব্যাপারটা হচ্ছে তার থেকে আরও অনেক গভীর আছে। এবং সেক্ষেত্রেই চলে আসে যে এই মুস্তাফিজুরের ব্যাপারটার সঙ্গে কেন বাংলাদেশ তার ভবিষ্যতের রাজনীতিকে একাত্ম করে ফেলেছে। ব্যাপারটা হচ্ছে যে একদিকে দেখুন যে ডিপ্লোম্যাটিক একটা চাল তো দিয়েছে লিটন দাসকে ক্যাপ্টেন করে, যে ভারত হিন্দু লিটন দাসের নেতৃত্বে আসা বাংলাদেশকে আসতে দিতে রাজি নয়। ব্যাপারটা তো ভারতের সঙ্গে বাংলাদেশের হয়নি, ভারতের সঙ্গে বাংলাদেশের হয়নি। যেটা হয়েছে সেটা হচ্ছে যে বাংলাদেশের সঙ্গে আইসিসির, এখানে বিসিসিআই বা ভারত সরকার তো কোনো রকম মন্তব্যই করেনি। তাহলে হঠাৎ কিন্তু ভারতকে কেন ডেকে নিয়ে আসা হচ্ছে? এবং তখনই একটা প্রশ্ন উঠেছে, তাহলে কেন এই মুস্তাফিজুরকে অকশনে যে 16 ডিসেম্বর যে অকশন হচ্ছে তাতে যোগ দিতে দেওয়া হলো। ব্যাপারটা হচ্ছে যে বাংলাদেশের যে নতুনভাবে যে হিংসার যে আগ্নেয়গিরি সেটা আছড়ে পড়েছে কিন্তু 18th of ডিসেম্বরে দীপু দাসের ঘটনা ঘটার পরে, এবং তার আগে কিন্তু এই অকশনটা হয়ে গেছে। এবং এটা হচ্ছে তার পরবর্তী ঘটনার কাজে এক্স্যাক্টলি যে অকশনের সময়তে বোর্ড যে জানতো না ব্যাপারটাকে 100% গ্যারান্টি দিয়ে এটা যেমন বলা সম্ভব নয়, তেমনি অকাট্য সেই ধরনের কোনো প্রমাণ নেই যে বোর্ডের হাতে তথ্য থাকা সত্ত্বেও বোর্ড তাদেরকে এই অকশনে যোগ দিতে দিয়েছে। আইনগত ব্যাপার বলতে গেলে ব্যাপারটা হচ্ছে যেহেতু টুর্নামেন্ট শুরুই হয়নি, অতএব টাকা পয়সার দিক থেকে কোনো অসুবিধা নেই। এবং এমন এটাও নয় যে মুস্তাফিজুর এই প্রথম আইপিএলে খেলছে বা খেলতো, এর আগেও 7-8 বছর 10 বছর খেলেছে। এবং তাছাড়াও আরও 7-8 জন প্লেয়ার আছে, তারা বিভিন্ন সময়তে এই আইপিএলে খেলেছে এবং তাদের খেলা নিয়ে কখনো কোনো রকম অসুবিধা হয়নি। তাহলে এবছর কেন হঠাৎ মুস্তাফিজুরকে নিয়ে? অর্থাৎ মুস্তাফিজুর স্পেসিফিক ইস্যু কিন্তু এটা নয়। সাকিব আল হাসান খেলেছে, লিটন দাস খেলেছে, তামিম ইকবাল খেলেছে, তারপরেও আরও খেলেছে যারা তাদের মধ্যে আছে মোশাররফ মুর্তজা, মোহাম্মদ আশরাফুল, আব্দুর রাজাক, এরা তো সব খেলে গেছে। এবছর যে 1355 জন প্লেয়ার যারা রেজিস্ট্রি করেছিল তাদের মধ্যে 369 জন শেষ পর্যন্ত ছিল এই অকশনে, এবং তাদের মধ্যে 77 জন টিম পেয়েছে, তাদের মধ্যে একজন মাত্র বাংলাদেশি। এবং এরা সবাই যে মানে অক্রিকেটীয় কারণে যে তারা টিম পায়নি ব্যাপারটা তা নয়, ক্রিকেটীয় কারণে তারা টিম পায়নি। এবং যিনি টিম পেয়েছেন তিনি 9 কোটি 20 লক্ষ টাকাতে যে টিম পেলেন সেটাও তো তার ক্রিকেটীয় ব্যাপার। তাহলে হঠাৎ কেন তাকে নিয়ে এত অসুবিধা? আসলে ব্যাপারটা হচ্ছে যে এই মুস্তাফিজুরের সঙ্গে কিন্তু বাংলাদেশ যেটা প্রথম মনে করেছিল যে এর সঙ্গে বাংলাদেশের ভাবাবেগ, জাতীয় ভাবাবেগকে যদি মিশিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু একটা রাজনৈতিক লাভ হতে পারে বর্তমান শাসকদের। কীরকম? যে জামাত থেকে শুরু করে আরও অন্যান্য যে সমস্ত ধর্মীয় উগ্রপন্থীরা আছে তারা যে ভারত বিরোধী জিগির তুলতে চায়, সেই জিগিরের সঙ্গে এই ব্যাপারটা কিন্তু বেশ ভালো মতো ম্যাচ খেয়ে যায়। এবং প্রথমে এই মুস্তাফিজুরকে বলা হয় তুমি মামলা করো, মামলায় জিতে যাওয়ার সম্ভাবনা তোমার আছে। কিন্তু মুস্তাফিজুর জানেন যে আজকের ব্যাপার আজকে যেমন আছে কিন্তু পরবর্তীকালে কিন্তু এই ব্যাপারটা পাল্টে যেতে পারে। অতএব তিনি আদালতের ব্যাপারটাতে যেতে অস্বীকার করেন, কারণ তিনি তার গোটা কেরিয়ারের বেশিরভাগ যে গোল্ডেন টাইম সেই গোল্ডেন টাইমটাই কেটেছে কিন্তু আইপিএলে। অতএব তাদের এগেস্টে তার কোনো রকম মামলা করার কোনো রকম ইচ্ছা নেই। তার ক্রিকেট এখনও পড়ে রয়েছে, আগামী বছর কেমন যাবে সেটাও জানে না, কাজে তিনি কোনো রিস্ক নিতে রাজি হননি।
কিন্তু যখন দেখা গেল যে ক্রিকেটারদের যখন সরকারি বাংলাদেশের সরকারের এই সিদ্ধান্তের প্রতি তেমন কোনো সমর্থন নেই, তখন বাংলাদেশ সরকার নিজেই নেমে পড়ল। নিজে নেমে পড়ে আরও নানা রকমের বাহানা সৃষ্টি করতে শুরু করলো যে এই করো সেই করো, কিন্তু যখন কিছুই টিকলো না, শেষ পর্যন্ত বাংলাদেশকে বহিষ্কার করা হলো যে তোমাকে এই টুর্নামেন্টটি খেলতে হবে না, বদলে স্কটল্যান্ড যে পরের যে টিম আছে সেই টিম এখানে খেলবে। যাই হোক, টুর্নামেন্টের মতো চলবে। এবং এর মধ্যেখানে পাকিস্তানের রোলটাও দেখতে হবে। পাকিস্তানে তো প্রথমে উস্কে দিল যে হ্যাঁ বাংলাদেশের সঙ্গে অন্যায় করা হচ্ছে, এই সমস্ত বললো টললো দিয়ে তারপরে যখন দেখা গেলো যে ঠেকানো গেল না, তখন পাকিস্তান থেকে বলা হলো যে তারাও যোগদান করবে কিনা সেটা কিন্তু ভেবে দেখা হবে। এইবারে ব্যাপারটা হচ্ছে যে পাকিস্তানকে সঙ্গে সঙ্গে যে ওয়ার্নিংটা ইস্যু করে দেওয়া হলো সেটা হচ্ছে তুমি যদি খেলতে না আসো তাহলে তোমার ওপর কী কী হতে পারে। 1 নম্বর হচ্ছে ICC থেকে সাসপেনশন, 2 নম্বর হচ্ছে এশিয়া কাপে পার্টিসিপেট করতে না দেওয়া, 3 নম্বর হচ্ছে পাকিস্তান সুপার লিগে প্লেয়ারদের নো অবজেকশন উইথড্র করে নেওয়া, এবং যাকে বলে স্টোন ওয়াল করে দেওয়া যাতে পাকিস্তান ক্রিকেট টোটাল আইসোলেশনে ভোগে। শুধু ডোমেস্টিক ক্রিকেট দিয়ে যদি পাকিস্তানি ক্রিকেট বেঁচে থাকতে পারে তা থাকুক। আর বাংলাদেশে তো যা হওয়ার তা তো হলেই, মানে 500-600 কোটি টাকা তো এমনিতেই চোখের সামনে লস দেখা যাচ্ছে, এবং তাদের সঙ্গে তাদের প্লেয়ারদেরও যে লস আছে, এবং তাদের ভবিষ্যতে আজকে যদি একটা ব্যান হয় বা 2 বছরের জন্য যদি সাসপেনশন হয়, কত প্লেয়ার তো তাদের জীবিকা হারাবে। তাহলে এই কাজটা করে যে বাংলাদেশের মোহাম্মদ ইউনূসের যে সরকার, সে কার সমর্থন পেল, এবং বাংলাদেশের যে অন্যান্য রাজনৈতিক দলগুলো আছে সেই রাজনৈতিক দলগুলো এ ব্যাপারে কী বলছে। সবথেকে বড় ব্যাপার হচ্ছে কি, এই জাতীয়তাবোধ বলে যে একটা ব্যাপার আছে, তাও এমন সমস্ত ইস্যুতে যে ইস্যুগুলো জাতীয়তাবোধের সঙ্গে তার কতটা সম্পর্ক সেটা জানা নেই। কিন্তু ব্যাপারটা হচ্ছে এই যে আমাদের জাতীয় স্বার্থ বা জাতীয় সম্মান ভুলুণ্ঠিত, অতএব ভারত বিরোধী একটা জিগির চাই। এই জিগির কেন চাই না, ইলেকশনে জিততে হবে। ইলেকশনে জিততে গেলে জামায়াতের যেমন একটা ফান্ডামেন্টালিস্ট ব্যাপার থেকে অ্যান্টি ইন্ডিয়া একটা তো প্রচার চালানো চাই। এবং আরেকজন যিনি আছেন যে তারেক রহমান, যিনি এখন আপাতত প্রেসিডেন্ট বা প্রাইম মিনিস্টার ইন ওয়েটিং, আশা করা হচ্ছে 12 ফেব্রুয়ারি বাংলাদেশের নির্বাচনের পরে তিনি হয়তো ক্ষমতায় আসবেন, যদি না বিশেষ কোনো রাজনৈতিকভাবে ওলটপালট ঘটে যায়। তা তিনিও কিন্তু জল মাপছেন। তিনি দেখছেন যে কোন দিকে যে বেশি ভোট আছে বা জনসমর্থন বেশি আছে, তিনিও সেটা মাপতে পারছেন না। তার মনে মনে ইচ্ছে যে ভারতে বাংলাদেশ টিম যাক এবং খেলুক, কিন্তু যদি না যায় বা এই যে অপ্রিয় কাজটা, এই যে ছাই ফেলতে ভাঙা কুলো বলে যে কথাটা আছে, সেটা যেন ইউনূসের ওপর দিয়ে যায়। এবং সেই জন্য বলছে ইউনূসের শুধু এমন কোনো কাজ করানো উচিত নয় যে কাজটার জন্য কিন্তু ভবিষ্যতে যে সরকার আছে সেই সরকারের ওপর একটা দীর্ঘমেয়াদী একটা দায়িত্ব এসে পড়ে, সেই ধরনের কোনো রকম ব্যাপার হওয়া উচিত নয়। কিন্তু কে কার কথা শোনে। এবং ইউনূসের কী স্বার্থ আছে, ইউনূসের স্বার্থ হচ্ছে যদি দেখা যায় যে ইলেকশনটা যদি শেষ পর্যন্ত না হয় বা এমন একটা পরিস্থিতির সৃষ্টি হয় যে এই যে অন্তর্বর্তীকালীন সরকার যদি আরও কিছুটা কন্টিনিউ করতে পারে, তাহলে তিনি একটা স্পিরিচুয়াল লিডার হিসেবে থেকে যেতে পারবেন, এবং তার সঙ্গে একটা মোরাল ফোর্স হচ্ছে এই অ্যান্টি ভারত যে একটা যে জিগির তিনি তুলে দিয়ে গেছেন, সেটা নিয়ে তিনি বাকি জীবনটুকু বেঁচে থাকবেন এবং মার্গদর্শক অর্থাৎ পথপ্রদর্শক হিসেবে থাকবেন। অর্থাৎ কিনা একটা প্লেয়ারের খেলার পিছনে বা একটা টিমের কোনো একটা প্রতিযোগিতায় যোগদানের পিছনে একটা গোটা দেশের যে রাজনীতি যেভাবে মানে উথাল পাথাল হলো, এবং শেষ পর্যন্ত দেখা গেল যে বাংলাদেশের যে ক্রিকেট যে ডিপ্লোমেসি, সেই ক্রিকেট ডিপ্লোমেসিতে বাংলাদেশ তো একদম হেরে ভূত হয়ে গেছে, এবং এরপরে বাংলাদেশকে কী ফেস করতে হবে একমাত্র বাংলাদেশই জানে, এবং ভাগ্য নিয়ন্ত্রণ জানেন। কিন্তু ব্যাপারটা হচ্ছে স্পোর্টসের অ্যাডমিনিস্ট্রেশনে যারা থাকেন তারা কখনো এতটা কঠিন হৃদয় হন না। সময় মতো তারা হয়তো মাপও করে দেন, কিন্তু যে জিনিসটা চলে গেল সেই জিনিসটা তো আর ফিরে আসবে না। 2026 সালে T20-তে বাংলাদেশের যে সমস্ত প্লেয়ারের বা বাংলাদেশের যে সমস্ত ক্রীড়াপ্রেমী দর্শকের তাদের দলের এই পারফরমেন্স দেখার ইচ্ছে ছিল, সেই পারফরমেন্সটা তো আর দেখতে হবে না। এবং ভারতীয় হিসেবে এই কথা বলতে পারি, হ্যাঁ বাংলাদেশ থাকলে অতি অবশ্যই ভালো হতো, কিন্তু বাংলাদেশ না থাকলে টুর্নামেন্টের জৌলুস বা টুর্নামেন্টের যে প্রতিদ্বন্দ্বিতার যে ব্যাপারটা সেটা কোনো মতো পূর্ণ হবে এটা মনে করি না।
কারণ স্কটল্যান্ড যে টিমটা আসছে তারা বাংলাদেশের থেকে খারাপ এটা মনে করার কোনো কারণ নেই। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে কারণে বা যেভাবে ব্যাপারটা ঘটলো এটাকে কিন্তু ঠিক ওয়েলকাম করা যাচ্ছে না। খেলা থেকে রাজনীতিটা বিরত থাকাটাই সবথেকে ভালো বলে আমি মনে করি, এবং এর জন্য সব রকম প্রিকশন এবং সব রকম যাকে বলে মানে মতৈক্যের ভিত্তিতে কিন্তু সমস্ত কাজ করা উচিত। খেলা খেলার মতো থাকুক, এর সঙ্গে যেন অন্য কোনো ফ্যাক্টর জড়িত না থাকে। এপিসোডটা কেমন লাগলো জানাবেন। নমস্কার।